Hello students, this is your Shakil sir again for the third time with right forms of verb. Okay, in previous two classes we discussed finite and non-finite verbs, forms of verbs. Today we will discuss clauses. ওকে রাইট ফর্মস অফ ভার্ব বোঝার জন্য আমাদেরকে ক্লজের ব্যাপারে খুব ভালো আইডিয়া থাকতে হবে কিভাবে ক্লজগুলোতে ফাইনাইট ভার্ব ইউজ হয় নন ফাইনাইট ভার্ব ক্লজ গঠন করতে পারে না এই বিষয়গুলো যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্ব বেশ কিছু সমস্যায় পড়ে যাব আমরা পরে তো পরে প্রথম থেকে আমরা ক্লজটা ভালো করে যদি বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব সহ অন্যান্য আর কয়েকটা গ্রামার আইটেমের জন্য খুব সহজ হবে ব্যাপারগুলো ওকে লেটস ডাইভ ইন ক্লজ ওকে অনেকের কাছে প্রথমেই মনে হতে পারে ক্লজ কি বা কেউ আগে পড়লেও অত ভালো করে পড়া হয় নাই বিস্তারিত পড়া হয় নাই তো আমরা এই পর্যায়ে ক্লজ কি মোটামুটি ইন ডেপথ দেখবো আমরা ঠিক আছে আচ্ছা ওকে আই অলওয়েজ ওয়ান্ডার হোয়াট ইজ আ ক্লজ আমি সবসময় চিন্তা করতাম ক্লজ কি ওকে দেখবো আজকে আমরা ক্লজ প্রথমে একটা ডেফিনেশন একটা বুকিশ ডেফিনেশন দিয়ে আমরা a combination of words that contains a subject and a finite verb which can convey a complete meaning is called a clause এখানে কয়েকটা ব্যাপার বোল্ড করা আছে একটু খেয়াল করো বাংলা যদি বলি আমরা এটাকে ক্লজ হচ্ছে a combination of words এক গুচ্ছ শব্দ that contains যেই শব্দগুচ্ছে থাকে কি থাকে a subject এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখো একটা সাবজেক্ট থাকবে and a finite verb একটা finite verb থাকবে we discussed finite verb in the last class in lecture 2 okay and which can convey a complete meaning এবং এই combination of words যেখানে একটা সাবজেক্ট আছে একটা finite verb আছে তার একটা সম্পূর্ণ মিনিং ধারণ করে অন্যভাবে তুমি বলতে পারো তাহলে তো সেন্টেন্সের সংজ্ঞাই তো দিলেন সেন্টেন্সেও সাবজেক্ট থাকে সেন্টেন্সেও ভার্ব থাকে সেন্টেন্সও একটা কমপ্লিট মিনিং বজায় রাখে হ্যাঁ বলতে পারো ঠিক আছে a clause is a sentence okay but not every sentences can be called as a clause because a sentence can have two or more clauses একটা বাক্যে দুই বা তার অধিক ক্লজ থাকতে পারে ঠিক আছে আচ্ছা সুতরাং একটা ক্লজে কি বিষয় খেয়াল রাখতে হবে দেখি আমরা প্রথম বিষয় হচ্ছে a combination of words এক গুচ্ছ শব্দ থাকবে ক্লজে প্রথম কথা হচ্ছে a combination of words দ্বিতীয় বিষয়টা কি a subject একটা সাবজেক্ট থাকবে a finite verb থাকবে এবং এটা কমপ্লিট মিনিং সেটা ধারণ করবে এই দুটো বিষয় আমাদের খেয়াল রাখবো আমরা এখানে a subject and a finite verb okay can you explain in an easier language একটু সহজ ভাষায় বলা যায় না তো কঠিন করে বলার দরকার কি আচ্ছা আমরা একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি sure why not okay let's take an example একটা উদাহরণ নিয়ে আমরা I live in চট্টগ্রাম একটা বাক্য নিয়েছি তাই না একটা সেন্টেন্স তো I live in চট্টগ্রাম আচ্ছা এখানে এটি কোনো ক্লজ বলা যাবে এটাকে দেখি তো ক্লজ হওয়ার শর্ত কি there should be a subject ওকে এখানে একটা সাবজেক্ট আছে দেখা যাচ্ছে I হচ্ছে একটা সাবজেক্ট ওকে তারপরে দ্বিতীয় যে শর্তটা কি ছিল আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে আচ্ছা এখানে একটা ভার্ব আছে লিভ কি ফাইনাইট ভার্ব আমরা কি ফাইনাইট ভার্বের মধ্যে V1 পড়েছিলাম লিভ তো ভার্বের বেস ফর্ম তাই না হ্যাঁ বেস ফর্ম কি ফাইনাল ভার্ব ছিল দেখি তো আমরা ফাইনাল ভার্বের লিস্টটা আরেকবার দেখি তো আমরা গত ক্লাসে দেখেছিলাম এখানে দেখো V1 ফাইনাল ভার্বের লিস্টে ছিল তাহলে এখানে লিভটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব তাহলে আমরা দেখতে পাচ্ছি I live in চট্টগ্রাম is a combination of words এখানে চারটা শব্দ আছে তাহলে এটা কম্বিনেশন বলা যায় এখানে দুটো শব্দ এবং একটা সাবজেক্ট একটা ভার্ব কিন্তু আছে ফাইনাইট ভার্ব আছে সুতরাং আমাদের যেই ক্লজ হওয়ার যে শর্তগুলো সবই কিন্তু এখানে পূরণ হয়ে গেল এবং এটা কমপ্লিট একটা মিনিংও তৈরি করে এটা তাই না তাহলে এখানে আমরা একটা ক্লজ পাচ্ছি আচ্ছা এ পর্যায়ে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা ফাইনাইট ভার্বের সাথে সাথে কিন্তু কিছু নন ফাইনাইট ভার্বের কথা বলেছিলাম তাই না নন ফাইনাইট ভার্ব কি ক্লজে আসতে পারবে হ্যাঁ ক্লজে আসতে পারবে তবে শুধু নন ফাইনাইট ভার্ব থাকলে চলবে না ফাইনাইট ভার্ব থাকার পরে নন ফাইনাইট ভার্ব আসতে পারবে নন ফাইনাইট ভার্ব কখনোই একটা ক্লজের স্ট্রাকচারে আসবে না ক্লজ গঠন করতে পারবে না রিমেম্বার মনে রাখবে নন ফাইনাইট ভার্বস ক্যান নেভার ফর্ম ক্লজেস নন ফাইনাইট ভার্ব কখনোই ক্লজ গঠন করতে পারে না যেমন একটা উদাহরণ দেখি I living in চট্টগ্রাম
আই লিভিং ইন চট্টগ্রাম। খেয়াল করো, আমি আই অ্যাম লিভিং বলি না, সিম্পলি আই লিভিং ইন চট্টগ্রাম। অনেকে শুনেই বুঝতে পারতেছে যে বাক্যটা ভুল, তাই না? তবু আমরা একটু অ্যানালাইজ করি। একটা সাবজেক্ট দেখা যাচ্ছে, ক্লজের শর্তগুলো পূরণ হয় কিনা দেখি আমরা। একটা সাবজেক্ট দেখা যাচ্ছে, তারপর লিভিং আছে। লিভিং কি ফাইনাইট নাকি নন ফাইনাইট মনে আছে কি? ভার্ব প্লাস আইএনজি কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? দেখি তো, ভার্ব প্লাস আইএনজি না? আচ্ছা, একটু নন ফাইনাইট ভাবে লিস্টটা দেখি আমরা। দেখো, নন ফাইনাইট ভাবে লিস্টে ভার্ব প্লাস আইএনজি আছে, নন ফাইনাইট ভার্ব, কিন্তু ফাইনাইট না। ভার্ব প্লাস আইএনজি কিন্তু নন ফাইনাইট, তাই না? ভার্ব প্লাস আইএনজির আগে যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে ফাইনাইট বলা যেত। এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, তাই না? তো নন ফাইনাইট ভার্ব যেহেতু, সাবজেক্ট প্লাস নন ফাইনাইট ভার্ব থাকলে তো ক্লজ হবে না। সো we cannot call this sentence a clause, not a clause. I living in Chottogram clause না। ওকে, এরপরে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ক্লজ, ক্লজের প্রকারভেদ। এটা একটা বড় জায়গা, এখানে অনেক আলোচনার সুযোগ আছে। তবে আমাদের শুধুমাত্র এই রাইট ফর্মস অফ ভার্ব এবং এরপর আমরা দেখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে পারার জন্য আমাদের খুব ডিটেইল ক্লাসিফিকেশন দরকার নাই, আমাদের জাস্ট বেসিক ক্লাসিফিকেশনটা দরকার। সেটা হচ্ছে ক্লজ দুই প্রকার। There are two types of clauses. The first one is independent clause, second one is dependent clause. নাম শুনেই বোঝা যাচ্ছে কাজ কি। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, স্বাধীন ক্লজ, যেই ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, কারো উপরে নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট না, তাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ অধীন ক্লজ, পরাধীন ক্লজ। সেই ক্লজ অবশ্যই ইন্ডিপেন্ডেন্টের উপর নির্ভর করে সে অর্থ প্রকাশ করবে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। এক্সাম্পল দেখলে বুঝবো। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বলতেছে খেয়াল করি আমরা। I can complete a sentence on my own. On my own, নিজে নিজে, আমি নিজে নিজে একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। কি বলছে এই কথাটা? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের ভাষ্য কি দেখি। I depend on another clause to complete a sentence. আমি আরেকটা ক্লজের উপর নির্ভর করি সেন্টেন্স কমপ্লিট করার জন্য। আচ্ছা, আর ক্লজ তো ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আছেই দুটো, সে অন্য কারোর উপর ডিপেন্ড করবে, অবশ্যই ইন্ডিপেন্ডেন্টের উপরেই সে ডিপেন্ড করবে। এক্সাম্পল দেখি আমরা। একটা এক্সাম্পল নিলাম আমরা। আই উইল গো টু ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকায় যাব। আচ্ছা, এটা কি ক্লজ হয়েছে? দেখি তো একটু। একটা সাবজেক্ট আছে, আবার উইল গো মডেল প্লাস V1। আবার আগে আলোচনাতে আনি নাই এটা, আমরা অক্সিলারি ভার্বের আলোচনা এখনো পড়া হয়নি, তো এই জন্য এটাকে বলা হয় নাই। V1 নিজে যেমন ফাইনাইট ভার্ব হয়, V1 এর আগে মডেল অক্সিলারি থাকলে তাকেও আমরা ফাইনাইট ভার্বের কাতারেই ফেলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে কোনো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কম্বিনেশন হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে উইল গো, উইল মডেল অক্সিলারি, গো হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব V1, দুটো মিলে একটা ফাইনাইট হবে। তাহলে আই উইল গো, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাকে ক্লজ বলতে পারি। স্বাধীন ক্লজ নাকি অধীন ক্লজ, ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, সে কি কারোর উপর নির্ভর করে আছে অর্থ প্রকাশের জন্য? না। আই উইল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাব, নিজে নিজেই পুরো অর্থটা কিন্তু প্রকাশ করে ফেলেছে। সো হিয়ার আই উইল গো টু ঢাকা টুমরো ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সি হিয়ার আই উইল গো টু ঢাকা টুমরো ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, আরেকটা বাক্য দেখি আমরা, একটা ক্লজ দেখি আমরা। ইফ ইউ কাম, যদি তুমি আসো। দেখো, এটা কিন্তু ক্লজ, সাবজেক্ট আছে ইউ, কাম V1, ভার্বের বেস ফর্ম, ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। তাহলে ইফ ইউ কাম, ইট ইজ এ ভ্যালিড ক্লজ, একটা ক্লজ কিন্তু হয়েছে। কিন্তু বাক্যটা কি শেষ হয়েছে? বাক্য কিন্তু শেষ হয় নাই। ইফ ইউ কাম, যদি তুমি আসো, বাক্য শেষ হয় নাই। সো হিয়ার ইফ ইউ কাম ক্যানট বি ক্লাসিফাইড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাকে ইন্ডিপেন্ডেন্ট বলা যাবে না, ইট ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ইফ ইউ কাম ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ হয়েছে কিন্তু ডিপেন্ড করে আছে অন্য কারোর উপরে। আমার এই বাক্যটা শেষ করার জন্য আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দরকার। কি আসবে, কি আসতে পারে এখানে? যেমন বললাম আই উইল গো, তো যখন বললাম ইফ ইউ কাম আই উইল গো, এখন কিন্তু বাক্যটা শেষ হয়েছে। শুধু ইফ ইউ কাম বাক্যটাকে কমপ্লিট করতে পারে নাই, আই উইল গো বাক্যটাকে কমপ্লিট করেছে। সো আই উইল গো কিন্তু একটা ক্লজ, দেখো সাবজেক্ট আই উইল গো, ফাইনাইট ভার্ব, সুতরাং এটা ক্লজ এবং সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইফ ইউ কাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আই উইল গো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে আছে। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা আরো একটু দেখব কিভাবে ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট গুলো চেনা যায়। I wish there is an easy way to identify clauses. ইস, ক্লজ চেনার যদি আরো সহজ কোনো উপায় থাকতো।
Actually there are ways, actually there is an easy way, একটা সহজ পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? An independent clause is always followed by some conjunctions. An independent clause সব সময়, ভুল বলা হয়েছে এখানে, এটা dependent clause হবে। Let's correct it. A dependent clause is always followed by some conjunctions. একটা dependent clause সবসময় কিছু কনজাংশনের পরে বসে। যে কনজাংশনগুলোর পরে ডিপেন্ডেন্ট ক্লজটা বসে তাদেরকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশনস। সি, সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশনস গুলো কিন্তু আমরা চিনি। আমরা 9-10 যখন বা এসএসসি পর্যায়ে যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছিলাম তখন কমপ্লেক্সের কিছু কনজাংশন মুখস্থ করতাম আমরা। সেই কনজাংশনগুলোকে আসলে গ্রামাটিক্যালি আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আমরা এখন একটা লিস্টটা দেখবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস এর। ওকে, আচ্ছা, অনেকগুলো দেখা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই, এতগুলো আমাদের লাগবে না। এখানে কতগুলো দেখো বোল্ড করা আছে। তোমরা এই পর্যায়ে স্ক্রিনটা পজ করে এই যেগুলো বোল্ড করা আছে সেগুলো একটু লিখে নিবে। আমরা পরবর্তীতে এগুলো হোম টাস্ক হিসেবে আমরা পড়া নিয়ে নিব পরে। ঠিক আছে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলতেছি। আমি দেখো, আফটার, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ, হাউ, then if, since, so, that, though, till, unless, when, where, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো সবই ইম্পর্টেন্ট, কম বেশি হবই ব্যবহার করি আমরা, কিন্তু পরীক্ষাতে আমরা এই যে শব্দগুলো এখানে বোল্ড করা আছে যেগুলো, সেগুলো একটু বেশি বেশি পাই আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন এই, তোমরা যারা লিখে নিতে চাও স্ক্রিনটা পজ করে লিখে নাও, আমরা পরবর্তী স্লাইডে যাব। আমরা এখন এই সাবঅর্ডিনেটিং ক্লজগুলো ব্যবহার করে কিভাবে সাবঅর্ডিনেটিং ক্লজ বা ভুল বললাম সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করে কিভাবে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ প্রকাশ করতে হয় দেখি বা লিখতে হয় দেখি। এক্সাম্পলস, প্রথমে একটা বাক্য দেখি, দেখো, বিকজ মাই কফি ওয়াজ টু কোল্ড আই হিটেড ইট ইন দ্য মাইক্রোওয়েভ। যেহেতু আমার কফি খুব ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমি এটা গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে। এখানে খেয়াল করো, বিকজ কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং আমরা বলেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন ঠিক পরপর যে ক্লজটা থাকে তাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে তাহলে বিকজের পরে ক্লজটা হচ্ছে মাই কফি ওয়াজ টু কোল্ড। মাই কফি সাবজেক্ট, ওয়াজ ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। বিকজ মাই কফি ওয়াজ টু কোল্ড, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সে কার উপর নির্ভর করতেছে? আই হিটেড ইট ইন দ্য মাইক্রোওয়েভ। এই আই হিটেড ইট ইন দ্য মাইক্রোওয়েভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আরো কয়েকটা বাক্য দেখি। Although he was wealthy, he was still unhappy. Although একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং although he was unhealthy, he was wealthy, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। She returned the computer after she noticed it was damaged. সে কম্পিউটারটা ফেরত দিল যখন সে খেয়াল করলো যে সমস্যা আছে। ঠিক আছে, আফটার হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং আফটার শি নোটিসড ইট ওয়াজ ড্যামেজড, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো শি রিটার্ন দ্য কম্পিউটার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। whenever prices goes up, again a mistake, it should be go up. Whenever prices go up, customers buy less products. Okay, so এখানে whenever এর হচ্ছে একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে প্রাইসেস গো আপ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কাস্টমার্স বাই লেস প্রোডাক্টস, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাজ শি ওয়াজ ব্রাইট অ্যান্ড অ্যাম্বিশিয়াস, শি বিকেম আ ম্যানেজার ইন নো টাইম। যেহেতু সে খুব মেধাবী ছিল, উচ্চাকাঙ্ক্ষী ছিল, শি বিকেম আ ম্যানেজার, সে ম্যানেজার পদে পদোন্নতি পেল ইন নো টাইম, খুব অল্প সময়ের মধ্যে। ইন নো টাইম মিনস কুইকলি, র্যাপিডলি। সো অ্যাজ হচ্ছে একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে শি ওয়াজ ব্রাইট অ্যান্ড অ্যাম্বিশিয়াস, এটা হচ্ছে সাবজেক্ট, শি ওয়াজ ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং শি বিকেম আ ম্যানেজার ইন নো টাইম, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য অ্যাক্টর ওয়াজ হ্যাপি, হি গট আ পার্ট ইন আ মুভি ইভেন দো
দ্য পার্ট ওয়াজ স্মল, এখানে ইভেন দো দ্য পার্ট ওয়াজ স্মল, খেয়াল করে ইভেন দো হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইভেন দো দ্য পার্ট ওয়াজ স্মল, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, দ্য অ্যাক্টর ওয়াজ হ্যাপি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। লাস্ট ওয়ান, when she was younger she believed in fairy tales, যখন তার বয়স কম ছিল সে ফ্যারি টেলসে বিশ্বাস করত। ঠিক আছে, আচ্ছা এখানে when হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, when she was younger এটা হচ্ছে একটা ক্লজ, কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ, এবং she believed in fairy tales, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন অনেকের প্রশ্ন আসবে যে আমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে ক্লজ পড়ার দরকার কি? ইটস ইম্পর্টেন্ট বিকজ ইউ সি আমরা ফাইনাইট ভার্বের ব্যবহার দেখেছি, এখানে নন ফাইনাইট ভার্বের ব্যবহার দেখেছি। একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে। আমাদের আজকে যত পড়াশোনা থেকে আমরা একটা যে ব্যাপারে নিব আজকে, সেটা হচ্ছে একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে। ঠিক আছে, প্রশ্ন করতে পারো নন ফাইনাইট কয়টা থাকে? নন ফাইনাইটের ব্যাপারে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। নন ফাইনাইট নাও থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে একটা। আজকে এতটুকু থাকবে। আমরা পরবর্তী ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়ে ছোট্ট একটা ক্লাস নিব, আমাদের এই পর্যায়ে একটু দরকার হবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।